হ্যালো বন্ধুরা, আমি এই নতুন ড্রামাটার এপিসোড 3 আর 4 আজকে এক্সপ্লেনেশন করব। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে নিও। তাহলে চলো দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করি। এপিসোডের শুরুতে ডংডংকে দেখানো হয়। ম্যানেজার ডংডংকে সাংবান পরিবারে নিয়ে আসে আর তাকে এক এক করে পরিবারের সব সদস্যের ব্যাপারে বলতে লাগে। তারপর দাবাওকে তার জামা কাপড় পরিবর্তন করতে নিয়ে যেতে বলে দেয়। দাবাও হচ্ছে তাদের চাকরের মধ্যে মুখ্য। ডংডং জামা কাপড় পরিবর্তন করতে করতে নিজের মনে বলে যে আজ থেকে আমি প্রমাণ সংগ্রহ করে সত্যি কি সেটা খুঁজে বের করে ন্যায় বিচার করব। পরে সে সবাইকে নিজের পরিচয় দেয়। তখন দাবাও বলে, আমরা এখানে চাকরের হিসাবে কাজ করতে এসেছি, তাই আমরা সবাই এক পরিবার। পরে লিউ হচ্ছে মিস্টার সাংগুয়ানের ম্যানেজার। সে ডংডংকে ভিতরে এনে বলছিল যে পা দিকে উপরে তলায় মিস চুয়ানের রুম, সে মিস্টার সাংগুয়ানের মেয়ে। ডান দিকে মিস চুজির রুম, সে মিস্টার সাংগুয়ানের নাতনি। তাদের উভয়দেরই তোমার ভালোভাবে যত্ন নিতে হবে। তৃতীয় তলায় যাবে না, মিস্টার সাংগুয়ান অন্যদেরকে সেখানে যেতে বারণ করেছেন। তখন ডংডং নিজের মনে বলে, তবে ওটাই আমার বাবা মার ঘর, সেখানে যেতে হলে আমাকে অন্য একটি উপায় খুঁজে বের করতে হবে এবং ক্লুগুলির খোঁজ করতে হবে। লিউ বলে, সাংগুয়ান পরিবারে সার্ভাইভ করাটা এত সহজ নয়। ডংডং বলে, বুঝে গেছি। লিউ সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে মিস চুজির নিচে আসে। ডংডং তাকে দেখে ঘাবড়িয়ে গেছিল, তাই সে ওনাকে কিছু বলতে পারছিল না। চুজি তাকে বলে, তুমি আমাকে দেখেও কোনো রেসপেক্ট দাওনি কেন? ডংডং তাকে মাথা নিচু করে সম্মান জানালে তখন চুজি পিছনে ফিরে তাকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি এখানে কাজের মেয়ে হিসাবে কেন কাজ করছো? তোমার আসল উদ্দেশ্য কি? ডংডং কিছু বলছে না দেখে সে বলে, কিছু বলো, না হলে আমি তোমাকে কাজে থেকে বের করে দেব। তখন ডংডং বলে, মিস চুজি, আপনার দেরি হয়ে যাচ্ছে, কেননা আপনি নিচে আস্তে আস্তেই নিজের ঘড়ি দেখছিলেন। এর মানে আপনি নিশ্চয়ই দেরিতে ঘুম থেকে উঠেছেন। আমি এখনই চেক করেছি যে এখন আর কোনো ট্রেন নেই, কিন্তু হ্যাঁ ফ্লাইট আছে, সেটা 1 ঘন্টার মধ্যেই ছাড়বে। চুজি ডংডংয়ের কথায় ইমপ্রেস হয়ে মিস্টার লিউকে ডেকে বলেন, আজ থেকে আমার সব কাজ এই করবে। ডংডং নিজের মনে পড়ে, এই পরিবারের সাথে মোকাবেলা করা এতটা সহজ নয়। আজ রাতেই আমাকে ক্লু খুঁজতে হবে। রাতে ডংডং নিজের কাজ করছিল, তখনই কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। ডংডং তার বাবা মার রুমে আসলে তার বাবা মার সাথে নিজের ছোটবেলার ছবিকে দেখে তাদের সাথে কাটানো কিছু কথা মনে করে। তখন ওয়াইনের বোতলটা ভেঙে যাওয়ার শব্দ শুনে সে পিছনে ফিরে দেখে সে লোকটাকে। সে বলে, মিস্টার চিজি বলে, এত রাতে তুমি জেগে এই ঘরে কেন এসেছো? আর চিজি হচ্ছে চুজির হাজব্যান্ড। ডংডং তাকে দেখে ভয় পেয়ে গেছিল। সে বলে, আমি নিজের সব কাজ শেষ করে নিয়েছি, তাই ভাবলাম যে মিস্টার জিয়াওর ঘরটা পরিষ্কার করে দেই। চিজি বলে, তুমি কি জানো না যে মৃত ব্যক্তির ঘরে সবাইকে আসতে বারণ করা হয়েছে? আর তুমি জানো যে এটা মিস্টার জিয়াওর রুম। মনে হচ্ছে তুমি তো অনেক কিছু জানো। এর মানে তুমি সাংবান পরিবারের টাকার প্রতিও আগ্রহী আছো। তবে তুমি আমার হয়ে যাও, সব কিছু পাবে। বলেই সে ডংডংয়ের সাথে জবরদস্ত করতে লাগে। কিন্তু ডংডং কোথায় কম ছিল, সে চিজির প্রাইভেট জায়গায় লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে চিজির তো অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু সে যেমন তেমন করে সেখান থেকে পালিয়ে যায়। পরে ডংডং এসে চিজির ফোনটাকে সেখান থেকে পেয়ে নিজের কাছে রেখে নেয় প্রুফের হিসাবে। পরে দেখানো হয় যে চিজি হুইল চেয়ারে করে ঘরে ঢুকছিল, কিন্তু চেয়ারটা কিছুতে আটকিয়ে যায়, তাই সে ভিতরে আর যেতে পারছিল না। সে তার চাকরকে বলে, কি করছো? তুমি তাড়াতাড়ি আমাকে ভিতরে নাও, আমার স্ত্রী যে কোনো সময়ই ফিরে আসতে পারে। আমি তাকে আমার এই অবস্থার ব্যাপারে কিভাবে এক্সপ্লেন করব? তখনই চুজি আসলে তার গলা শুনে চাকর সেখান থেকে পালিয়ে যায়। সে চিজিকে বলে, আমি কয়েকদিনের জন্য বাইরে কি গেছিলাম, তুমি তো তোমার আসল রূপ দেখিয়ে দিলে। তোমার মুখে একটু কি লজ্জা নেই? চিজি বলে, আমি কিছু করিনি, সব দোষ সে মেয়ে ডংডংয়ের। সে আমাকে অনেক ড্রিঙ্ক করিয়ে মাতাল করিয়েছিল। তখন দাবাও ডংডংকে নিজের সাথে এনে বলে, মিস চুজি, আপনার হাজব্যান্ডই তার সাথে জোর জবরদস্ত করছিল। ডংডং সেখান থেকে পালিয়ে না থাকলে হয়তো। তখনই চুজি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে বলে, তোমার সাহস কী করে হলো? আমার হাজব্যান্ডের সাথে কি করব সেটা এখন আমার তোমার কাছ থেকে শিখতে হবে? আমি তোমাকে এখনই ফায়ার করছি। দাবা মিস চুজির পায়ে পড়ে বলে, মিস চুজি, প্লিজ আমাকে কাজের থেকে বের করবেন না। আমার ঘরের বৃদ্ধ মা বাবা আছে, আর আমার ছোট এক বাচ্চাও আছে, তাদেরকে আমি কিভাবে সামলাবো? এসব দেখে চিজিকে খুব আনন্দ হচ্ছিল, এটা ভেবে ভেবে যে চুজি তাদের কথা বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করছে। আমি চিজিকে চি বলে ডাকবো, কনফিউশন না হওয়ার জন্য। তখন ডংডং বলে ওঠে, মিস চুজি, আমি এই কথা কাউকেও বলবো না, কিন্তু আপনি প্লিজ দাবাওকে কাজের থেকে বের করবেন না। চুজি বলে, ও একে ছেড়ে দেবো তাই তো? কিন্তু তার আগে তুমি আমাকে বলো, আমি তোমাকে আমার যত্ন নিতে বলেছিলাম নাকি আমার হাজব্যান্ডের? এটা বলেই সে তাকে চড় মারতে যাচ্ছিল। তখনই মিস চুয়ান এসে বলেন, আরে দাঁড়াও দাঁড়াও, আমার ভাগ্নিকে আবারও কে বুলি করলো? চুজি বলে, আন্টি, এতে তোমার কিছু করার নেই, আমি চাকরের সাথে কথা বলছি, তাই এতে তোমার মাথা ঘামাতে হবে না। তাদেরকে দেখে মনে হচ্ছিল দুজনের মোটেও পড়ে না। চুয়ান ডংডংকে জিজ্ঞেস করে যে তোমাদেরকে কি আমার ভাগ্নি বিরক্ত করছিল? তোমরা চাইলে তার নামে পুলিশ কমপ্লেন করতে পারো, নাকি ক্ষতিপূরণ চাইতে পারো, আমি এসবে তোমাদের সাহায্য করব। চুজি বলে, চুয়ান, তোমার সমস্যাটা কি? চুয়ান বলে, এখন তুমি আমাকে আন্টিও ডাকবে না? অনেক নিষ্ঠুর তুমি। আমি বাবাকে এই ব্যাপারে বলবো।
তুমি নিজের মনে এত অহংকার নিয়ে অন্যদেরকে ম্যানেজ করবে কিভাবে? তুমি যদি লোকেদেরকেই ম্যানেজ না করতে পারো তবে তুমি কিভাবে আমাদের ফ্যামিলি স্ট্যাটাসকে ম্যানেজ করবে? চুজি ডংডং আর দাবাওকে বলে, আমি আজ তোমাদেরকে ছেড়ে দিচ্ছি বলে যেতে লাগে। তখনই ডংডং তার পিছনে এসে বলে, আমার কাছে আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে কিছু এভিডেন্স আছে। পরে তাদেরকে বাইরে কথা বলতে দেখানো হয়। ডংডং বলে, আপনি কি তাকে ভালোবাসেন না? সুজি বলে, তুমি আসলে কি বোঝাতে চাও? সে বলে, আপনার বিয়ের আংটি সেদিন যাওয়ার সময় আপনি সেটা পরেছিলেন, কিন্তু আজ সেটা নেই, এর মানে আপনি অন্য লোকের সাথে দেখা করতে গিয়েছিলেন। সুজি বলে, তাতে কি? তোমার মেমোরি এত ভালো কেন? ডংডং হেসে চির ফোনটা বের করে বলে, আমার কাছে আপনার হাজব্যান্ডের ফোনটা আছে, এতে থাকা কন্ট্যাক্টগুলো তার সাথে আপনার ডাইভোর্স করতে সাহায্য করবে। সুজি খুশি হয় আর বলে, তাকে ডাইভোর্স দিতে এটি যথেষ্ট। আমি এতদিন ধরে যা খুঁজছিলাম তা আমি পাবো আশা করিনি। তুমি কি চাও? ডংডং বলে, আমি এখানকার শুধু চাকর, তাই আমার শুধু টাকা চাই। সুজি বলে, ঠিক আছে। ডংডং সেখান থেকে চলে যাওয়ার পর সে মনে ভাবে মেয়েটা অনেক চালাক। এদিকে ইয়নসু আর তার সেক্রেটারি বসে বই পড়ছিল, কিন্তু ইয়নসু তো ডংডংয়ের কথাই ভাবছিল। তখন তার সেক্রেটারি বলে, আপনি একবার সাংবানের পরিবারের সাথে দেখা করতে চলে যাচ্ছেন না কেন? হয়তো এতে করে আপনার মনটা একটু শান্ত হয়ে যাবে। ইয়নসু বলে, তোমার বলার মানেটা কি? তোমাকে দেখা যাচ্ছে না যে আমি বই পড়ছি? সেক্রেটারি বলে, কে জানে না যে চোয়ান শুধু তার পরিবারের স্ট্যাটাসের কারণে আপনাকে বিয়ে করতে চায়। ইয়ানসু বলে, এটা নিয়ে তুমি শুধু চিন্তা করছো। সে বলে, কেননা আমি আপনার কেয়ার করি। এমনিতেও আপনার বয়স হয়ে গেছে আর আপনি এখনও পর্যন্ত কোনো রিলেশনেও ছিলেন না। ইয়ানসু বলে, তুমি বইটা উল্টো ধরেছো। সেক্রেটারি বলে, আপনি তো বইটা উল্টো করে পড়ছেন। ইয়নসু তাকে পিলো দিয়ে মেরে বইটা সোজা করে ধরে নেয়। তারপর সে নিজের মনে বলে, কে জানে সে মেয়েটা এখন কি করছে। দংদং বাইরে বসে আকাশের চাঁদ দেখছিল। তখন ওয়েং মুফেং নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে দংদং দিকে তাকিয়ে তার মনে ভাবে, এই মেয়েটাকে আগে কখনো এখানে দেখিনি, হয়তো নতুন এসেছে। তখন তার বাবা তাকে কল করলে সে বলে, বাবা চিন্তা করবেন না, আমি এখন অপেক্ষা করতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমি ওনার কাছে ফাইলটা পৌঁছিয়ে দেব। তখন চুজি এসে বলে, ওয়েং মুফেং, এখানে আর তোমার ওয়েট করতে হবে না, কারণ মিস্টার সাংগুয়ান ঘুমোতে চলে গেছেন, তাই এখন তুমি এখান থেকে যাও। মুফেং রেগে বলে, কিন্তু সে এমনি কিভাবে ঘুমোতে চলে গেলেন? সুজি বলে, তবে তুমিও কি এখন সে মেয়েটার মতন সব কথাকে অমান্য করবে? সুজি এতটুকু বলে সেখান থেকে চলে যাওয়ার পর মুফেং তার কাছে এসে বলে, তুমি এখানে কি করছো? দংদং বলে, আমি চাঁদ দেখছি। দেখো আজকে চাঁদ দেখতে কতটা সুন্দর লাগছে। যাই হোক, তুমি কে আর এখানে কি করছো? সে বলে, আমি সাংবান পরিবারের জন্য শুধু একটি কাজের ছেলে। আমি এখন অনেক দুঃখিত ছিলাম, কিন্তু তোমাকে দেখে আমার মন অনেক ভালো হয়ে গেল। আর এখানেই এপিসোড 3 আর 4 শেষ হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাও আজকের পার্টটা তোমাদেরকে কেমন লেগেছে। থ্যাংক ইউ।